আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হাসান রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2019-20 শিক্ষাবর্ষের জন্য আজকের ফিনান্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অবগত আছো যে আমাদের একটা স্পেশাল সিলেবাস আসতেছে করোনা কোভিড ক্রাইসিস উপলক্ষে। তো এখনও আমরা সেই পুনর্বিন্যাসকৃত সেই সিলেবাসটা আমরা হাতে পাইনি। তো আমরা আসলে জানতে পারতেছি না যে কোন কোন অধ্যায়গুলো আমাদের আসলে সিলেবাসে থাকবে এবং কোন কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাসে থাকবে না। এজন্য আমি গত সপ্তাহে প্রথম পত্রের গাণিতিক যে অধ্যায়গুলো আমরা অনেক আগে করেছিলাম, হয়তো ভুলে গেছি বা মনে নাই, সেরকম একটি গাণিতিক অধ্যায় শুরু করেছিলাম। চতুর্থ অধ্যায় ফিনান্স, প্রথম পত্র ফিনান্সিয়াল অ্যানালাইসিস, আর্থিক বিশ্লেষণ। এবং ওখানে আমি একটা অঙ্ক করেছিলাম ঢাকা বোর্ড 2019-এ আসা নগদ প্রবাহ বিবরণী। এবং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনেক মিল আছে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়, দুটো অধ্যায়ের কম্বিনেশন হলো ফিনান্সের এই চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ের দ্বারা আমরা ওই বিষয়ের কিছু রিকোয়ারমেন্ট ইনশাল্লাহ ফুলফিল করতে পারব। তো তোমরা কারা কারা জয়েন করেছো 2019-20 শিক্ষাবর্ষের, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা কারা কারা আজকের এই ক্লাসে জয়েন করেছো, এবং ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের নিজেদের ওয়ালে। আমিও ক্লাসটি শেয়ার করে দেই, যাতে করে আমাদের 2019-20 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার বন্ধুরা আমাদের এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করে দেব। কমেন্ট সেকশনে তোমরা একটু তোমাদের রোল নাম্বারটি লিখে দাও, কারা কারা আজকে আমাদের সাথে ক্লাসে আসো, আমরা যাতে বুঝতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার সাথে ক্লাসে জয়েন করেছে। তো তোমরা জানো যে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমা অংশের বেশ অনেকগুলো চ্যাপ্টার শেষ করেছি। তো আমরা যখন নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি পাবো, আমরা দ্বিতীয় পত্র ইনশাল্লাহ আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় পত্র আমাদের খুঁটিনাটি যেখানে সমস্যা আছে, আমরা আশা করতেছি হোপফুলি এই সপ্তাহে না হলেও সামনের সপ্তাহের ভিতরে আমাদের সেই পুনর্বিন্যাসকৃত সেই সিলেবাসটা আমাদের হাতে পৌঁছাবে, এবং ওটা আমরা হাতে পাওয়ার সাথে সাথেই আমরা নিজেদেরকে ঝালাই করে নিতে পারবো, রাইট? তো যেহেতু আমরা এখনও সেই সিলেবাসটি পাইনি, তাই আমরা আজকে পিছনের কিছু অধ্যায় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যেগুলো আমরা 2019 সালে করেছিলাম, হয়তো ভুলে যেতে বসেছি, সেই গাণিতিক অধ্যায়গুলো আজকে আমরা পুনরায় আবার আলোচনা করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই বিইপি, যেটাকে বাংলায় বলা হয় সমচ্ছেদ বিশ্লেষণ বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, ব্রেক ইভেন পয়েন্ট। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই পরিচিত একটি টার্ম, যেই বিন্দুতে প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতি কিছুই হয় না, অর্থাৎ যেই বিন্দুতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় এবং মুনাফা শূন্য হয়, অর্থাৎ মুনাফাও হয় না ক্ষতিও হয় না, এমন একটা বিন্দুকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। এবং এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম, এটার চিত্র এঁকেছিলাম, এটার অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমি একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি ঢাকা বোর্ড 2019-এ, এবং তোমরা যদি খেয়াল করো, বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখতে পারবে যে এই অধ্যায় থেকে কখনো দুইটা প্রশ্ন আসে, একটা তো মাস্ট বি আসবেই, নগদ প্রবাহ বিবরণী অথবা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো ঢাকা বোর্ডে কিন্তু 2019-এ দুইটা প্রশ্ন এসে গেছে। তা আমি এই প্রশ্নটা সলভ করব। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক স্টুডেন্ট আজকে জয়েন করেছে। হৃদয় আহমেদ কাব্য, ওয়ালাইকুম আসসালাম। রিফাত জয়েন করেছে, সৌদা জয়েন করেছে, তাইবা হোসাইন, সুজন, আচ্ছা
হাবিবুল্লাহ হাবিব ওয়ালাইকুম আসসালাম, আলিফ মিয়া ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করেছে, যদিও আজকের ক্লাসটি 2020-21 শিক্ষাবর্ষের জন্য না, আজকের ক্লাসটি হলো 2019-20 শিক্ষাবর্ষের জন্য, রাইট। তারপরও আমি মনে করি 2020-21-এর যে সমস্ত স্টুডেন্ট আজকে ক্লাসটা তোমরা দেখতেছো, তোমরা ওই ক্লাসটি অংশগ্রহণ করতে পারো, কারণ তোমাদের টার্ম 2 এর শেষের দিকে এই অধ্যায় নিয়ে হয়তো আমরা আলোচনা করার চেষ্টা করব, রাইট। জুনায়েদ আমাদের সাথে জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করতেছি, তোমরা খেয়াল করো। বিক্রয় দেওয়া আছে 25,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 12 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 5 টাকা, স্থির ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য আমাদের 3টা আইটেম বা 3টা উপাদান দরকার। একটা হলো আমাদের সেলস লাগবে, হয় পার ইউনিট অথবা টোটাল সেলসের পরিমাণটা লাগবে, আমাদের ভেরিয়েবল কস্ট লাগবে মানে পরিবর্তনশীল ব্যয় লাগবে, এবং একই সাথে আমাদের স্থায়ী ব্যয়, যেটাকে আমরা ফিক্সড কস্ট বলি, সেই ফিক্সড কস্ট লাগবে। তো এখানে আমাদের পার ইউনিট সেলস দেওয়া আছে 12 টাকা, পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 5 টাকা, এবং টোটাল স্থায়ী ব্যয় দেওয়া আছে 1,40,000। এখন এই যে স্থায়ী ব্যয় যেটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এই স্থায়ী ব্যয়টা কিন্তু সরাসরি স্থায়ী ব্যয় নামেও থাকতে পারে, অথবা দালান কোঠা, যন্ত্রপাতি, এই সকল বিষয় বা এই সকল আইটেম ক্রয়ের জন্য যেই টাকাটা খরচ হয় তাকে আমরা বলি স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় সবসময় এটা পার ইউনিট থাকবে, কারণ পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের সাথে সাথে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। এখন পরিবর্তনশীল ব্যয় কিন্তু অন্য নামেও থাকতে পারে, যেমন মজুরি নামে থাকতে পারে, কারণ শ্রমিকের মজুরি এটা একটা পরিবর্তনশীল ব্যয়। এছাড়া আমি যদি বলি কাঁচামাল ক্রয়, এটাও একটা পরিবর্তনশীল ব্যয়, আর বিক্রয় তো দেওয়া আছে। এখন আমাদের 2টা কোশ্চেন আছে সামনে, গ এবং ঘ। গ নম্বর কোশ্চেন বলেছে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো, সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো। আমরা জানি যে সমচ্ছেদ বিন্দু দুইভাবে প্রকাশ করা যায়, একটা হলো সমচ্ছেদ বিন্দু এককে, আর একটা হলো সমচ্ছেদ বিন্দু টাকায়। যেমন একজন ব্যবসায়ী জানতে চাচ্ছে সে কত হালি কমলা বিক্রি করলে বা কত ডজন ডিম বিক্রি করলে সে তার ব্রেক ইভেন বিন্দুতে পৌঁছাতে পারবে, অর্থাৎ লাভ এবং ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ আয় এবং ব্যয় সমান হবে, এমন বিন্দুতে সে পৌঁছাতে পারবে, সেই বিন্দুকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। এটা দুইভাবে প্রকাশ করা যায়, যে সে জানতে চাচ্ছে কত টাকার কমলা বিক্রি করলে সে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাবে, এটা হলো সমচ্ছেদ বিন্দু টাকায়। আর যদি বলা হয়তো সে কতটি আপেল বিক্রি করলে, কত হালি কমলা বিক্রি করলে সে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাবে, এটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু এককে। তো আমাদের এখানে প্রশ্ন করছে সমচ্ছেদ বিন্দু টাকায়। এই সমচ্ছেদ বিন্দু টাকায় দুইভাবে নির্ণয় করা যায়, আমি দুইভাবে নির্ণয় করার কৌশল তোমাদেরকে দেখাবো। ঘ নম্বর প্রশ্ন, চলতি বছরে মুনাফা নির্ণয় করো। আমরা জানি যে প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করার জন্য প্রতিষ্ঠানের টোটাল আয় থেকে টোটাল ব্যয়টা বাদ দিতে হবে। এখন ব্যয়ের ভিতরে 2 ধরনের ব্যয় আমরা জানি, একটা হলো পরিবর্তনশীল ব্যয় আর একটা হলো স্থায়ী ব্যয়। তার মানে মোট বিক্রয়, যেটা আমাদের আয়, বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেবো এবং স্থায়ী ব্যয় বাদ দেবো, তাহলে আমাদের মোট মুনাফা বের হবে। এরপর আর একটা প্রশ্ন আমাদের সাথে জুড়ে দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ 20% বৃদ্ধি ও পরিবর্তনশীল ব্যয় 20%, বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি ও পরিবর্তনশীল ব্যয় 20% হ্রাস করা হলে চলতি মুনাফার কি পরিবর্তন হবে। তার মানে এখানে আমাদের একটা মুনাফা বের হবে, ওই মুনাফাটা এই চেঞ্জ হওয়ার পর মুনাফার কি চেঞ্জ আসছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা প্রশ্ন বুঝতে পেরেছো এবং উদ্দীপকটাও আমি তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এবং সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সমাধানে যাব। তো আমি তোমাদেরকে মাত্র বলেছি যে এই সমচ্ছেদ বিন্দু আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হলো সমচ্ছেদ বিন্দু এককে আর একটা হলো সমচ্ছেদ বিন্দু টাকায়। তো দুইভাবে নির্ণয় করা যায়। তো
তো এখানে আমাদের যেটা প্রশ্ন করেছে সেটা হলো সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। এইটাও আবার দুইভাবে নির্ণয় করা যায়। প্রথম হলো সমচ্ছেদ বিন্দু এককে বের করে সেটাকে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দিই তাহলে সমচ্ছেদ বিন্দু টাকায় বের হবে। আর একটা উপায়ও আছে, আমি ইনশাল্লাহ দুইটা সমাধান করার চেষ্টা করব। আমাদের সাথে শিপলু বলতেছে যে স্যার আমি একটু রিভিশন দিতেছি, ধন্যবাদ তোমাকে। প্রাঙ্গণ ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে আজকে বেশ কিছু স্টুডেন্ট জয়েন করেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন হলো সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করা। আমি এটা দুটো উপায়ের মাধ্যমেই করানোর চেষ্টা করব। আমি প্রথমে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করে পরে টাকারটা বের করব। আমরা জানি সমচ্ছেদ বিন্দু এককে সমান সমান উপরে হলো স্থায়ী ব্যয়, নিচে হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তোমরা আশা করি সূত্রটা বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি যে সূত্রটা তোমাদের সামনে লিখেছি আশা করতেছি তোমরা সূত্রটা ভালো করে দেখতে পাচ্ছ। রাইট, হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ ক্লিয়ারই দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন আমি মান বসাবো। আমাদের স্থায়ী ব্যয় আছে 1,40,000 টাকা, আর একক প্রতি বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে 12 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 5 টাকা। তাহলে উপরে থাকে 1,40,000 আর নিচে হলো 7। তাহলে 1,40,000কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, 1,40,000 কত আসে? অ্যান্সারটা তোমরা লিখো তো। 20,000। তাহলে অ্যান্সার কত আসছে শিক্ষার্থী বন্ধুরা? 20,000। একক আমরা কিন্তু বের করেছি 20,000 একক। এটা হলো সমচ্ছেদ বিন্দু এককে। বাট আমাদের প্রশ্নটা কি চেয়েছিল? প্রশ্নটা চেয়েছিল সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করো। তাহলে আমরা এখন সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করব। সমচ্ছেদ বিন্দু টাকায় কিভাবে নির্ণয় করব? সমচ্ছেদ বিন্দু এককে যেটা আছে, আমরা মাত্র যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দেব। আমরা মাত্র পেয়েছি সমচ্ছেদ বিন্দু এককে, এটাকে আমরা গুণ দেব একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু এককে আমাদের অ্যান্সার আসছে 20,000 একক। মানে হলো আমরা যদি 20,000 একক পণ্য বিক্রি করি তাহলে আমাদের লাভ এবং ক্ষতি কিছু হবে না, মানে আয় এবং ব্যয় সমান হবে। অর্থাৎ এটাকে আমরা বলছি সমচ্ছেদ বিন্দু এককে। তো এখন এটাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ দেব। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য এটা আমরা জানি দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে এখন যে আমাদের অ্যান্সারটা বের হবে সেটাই হলো আমাদের সমচ্ছেদ বিন্দু টাকায়। তোমরা যারা অ্যান্সারটা বের করতে পারছো তোমরা একটু আমাকে কমেন্টসে জানাই দাও। তাহলে 2,40,000 টাকা আমাদের অ্যান্সার আসে, 2,40,000 টাকা। তাহলে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে?
যে 2,40,000 টাকার পণ্য বিক্রি করা হলে আয় এবং ব্যয় সমান হবে, অর্থাৎ লাভ হবে না ক্ষতি হবে না, দ্যাট মিনস সমচ্ছেদ বিন্দু বের হবে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা সমচ্ছেদ বিন্দু এককে বের করার একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে এখানে আমি একটা ওয়ে তোমাদেরকে দেখাইলাম, এখন আমি আর একটা ওয়ে দেখাবো কিভাবে সমচ্ছেদ বিন্দু টাকায় সরাসরি বের করতে হয়। সেই অপশনটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আমরা এখন সরাসরি টাকায় বের করব, এককে আর বের করব না। সরাসরি আমরা এখন সমচ্ছেদ বিন্দু টাকায় বের করব। সমচ্ছেদ বিন্দু টাকায়। আচ্ছা, যখন আমরা সমচ্ছেদ বিন্দু এককে বের করছিলাম তখন আমরা কি করছিলাম? স্থায়ী ব্যয়কে একক প্রতি অবদান দিয়ে ভাগ দিয়েছিলাম। একক প্রতি অবদান মানে হলো একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে বের হয় একক প্রতি অবদান। তো স্থায়ী ব্যয়কে যখন আমরা একক প্রতি অবদান দিয়ে ভাগ দিই তখন আমাদের বের হয় সমচ্ছেদ বিন্দু এককে। বাট আমরা যদি সমচ্ছেদ বিন্দু টাকায় বের করতে চাই সেটার ওয়ে হলো স্থায়ী ব্যয়কে আমরা অবদান অনুপাত দিয়ে ভাগ দিতে পারি। স্থায়ী ব্যয়কে আমরা অবদান অনুপাত দিয়ে ভাগ দিতে পারি। এখন প্রশ্ন আসতে পারে অবদান অনুপাত কিভাবে নির্ণয় করব? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হলো অবদান অনুপাত। তাহলে আমরা অবদান অনুপাত দিয়ে ভাগ দেব। স্থায়ী ব্যয়কে আমরা অবদান বা অনুদান যে নামই ডাকা হয় না কেন, অবদান অনুপাত দিয়ে আমরা ভাগ দেব। তাহলে উপরে আমাদের স্থায়ী ব্যয় যেটা আছে সেটাই থাকলো। এখন অবদান অনুপাত আমরা কিভাবে বের করব? অবদান অনুপাতটা বের করার সূত্র হলো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। স্থায়ী ব্যয় আমাদের আছে 1,40,000, একক প্রতি বিক্রয় মূল্য আছে 12 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, আবার নিচে হলো 12। তাহলে উপরে দাঁড়ায় 1,40,000, আর এই অংশটা ভাঙলে কত আসে আমরা একটু দেখি। এখানে একটা প্রবলেম আমাদের হয়, সেই প্রবলেমটা কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এখানে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমরা যখন এই মানটা বের করি, অর্থাৎ অবদান অনুপাত যখন বের করি, এই অবদান অনুপাত বের করতে যাওয়ার সময় আমাদের দশমিকের মান চলে আসে। দশমিকের পর অনেকগুলো সংখ্যা। এখন তুমি দশমিকের পর যদি ঠিকভাবে অনেক ঘর না নাও তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে ব্যয়টা কেটে গেছে, আমি ব্যয়টা নিচে লিখে দিই। যেমন 12 - 5 ডিভাইড বাই যদি 12 আমি দেই তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ায়? রাহাত আমাদের সাথে মাত্র জয়েন করেছে। 12 - 5 ভাগ 12, আমাদের অ্যান্সার আসে 0.583333। অনেকগুলো 3 আসে এবং এই 3 আমাদের অনেকগুলোই নিতে হবে। প্রশ্ন হলো কয়টা নেব?
এই 1,40,000-কে এই নিচের সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পর রেজাল্টটা পূর্ণ সংখ্যা আসার জন্য যতগুলো 3 নেওয়া দরকার আমরা ঠিক ততগুলো 3 নেব। যেমন আমি এখানে কয়েক ঘর নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমি যদি একটা ঘর কম নেই তাহলে রেজাল্ট আসে কত? আর একটা কম নেই, হ্যাঁ, এখানে 1 2 3 4 5 6 6টা নিয়েছি না? রাইট, 6টা নিয়েছি। এই 6টা নেওয়ার কারণে দেখো আমার পূর্ণ সংখ্যা চলে আসে 24 লক্ষ নাকি 1 লাখ, উপরে হলো 1,40,000 ভাগ 0.58 3 3 3 3 3 3, হ্যাঁ আসছে 2,40,000। দেখো পূর্ণ সংখ্যা আসার ক্ষেত্রে আমরা 6টা ঘর নিয়েছি। এখন যদি তুমি ঘর কম নাও, মানে তুমি দশমিকের পর সংখ্যা কম নাও, নিতে পারো, বাট পূর্ণ সংখ্যা আসার ক্ষেত্রে যে কয়টা দরকার আমরা সে কয়টা নেব। যেমন আমি যদি এখানে 4টা নিতাম তাহলেও কিন্তু দেখা যায় আমার একটু দশমিকের পর কিছু সংখ্যা থাকে। যদি আমি 3টা নেই তাহলে কি অবস্থা দাঁড়ায়? তাহলে কিন্তু 1 হয়ে যায়। তার মানে আমি চেষ্টা করব 5টা বা 6টা। আমি এখানে যে 6টা নিয়েছি দেখো, এরকম এই যখনই আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় সরাসরি বের করব, অর্থাৎ অবদান অনুপাত দিয়ে যখন আমরা বের করতে যাই তখনই এই সমস্যাটা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার পরে কিছু দশমিক এসে যায়, দশমিকের পরে কিছু সংখ্যা এসে যায়, ওইটা আমরা নেব না, আমরা মূল টাকাটা নেব। এই জন্যই আমি কি করেছি, প্রথম যে অপশনটা, অর্থাৎ আগে সমচ্ছেদ বিন্দু এককে, পরে এককটাকে আমরা টাকায় কনভার্ট করছি, ও ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ঝামেলা হয় না, যদিও ওখানে একটু আমাদের টাইম বেশি লাগতে পারে। বাট এই সিস্টেমে যখনই করব আমরা দশমিকের পর এই একই সংখ্যা যখন আসবে ওইটাকে 5 বার বা 6 বার নেব, বা 7 8 বার, যেভাবেই নাও, 6 বার নিলেই হয়, তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি সমচ্ছেদ বিন্দু টাকায় কিভাবে নির্ণয় করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো, ঘ নাম্বার প্রশ্ন আমাদের বলছে কি চলতি বছরের মুনাফা নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্নটা আমরা সলভ করব। চলতি বছরের মুনাফা নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে চলতি বছরের মুনাফা যেটা আমরা নির্ণয় করি, এটা নির্ণয় করার জন্য আমার বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়টা বাদ দিতে হবে। এটা তোমরা ছক করেও করতে পারো। যদি ছকে করো, আমি ছকে করলাম না, এমনিই দেখাইলাম, ছকে করাই ভালো, ছকে করতে পারো, তাহলে বিবরণ এবং টাকার ঘর দেব। বিক্রয়, আমাদের মোট বিক্রয় দেওয়া আছে 25,000 একক। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য হলো 12 টাকা। 25,000 গুণ 12 কত আসে আমরা একটু দেখি। 25,000 একক 12 টাকা করে, তাহলে আমাদের আসছে কত? 3 লাখ টাকা। বাদ আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেব। পরিবর্তনশীল ব্যয় আমাদের 25,000 বিক্রয়ের একক, প্রতি এককে আমাদের পরিবর্তনশীল ব্যয় আছে 5 টাকা। তাহলে 5 টাকা দিলে আমাদের কত আসে? 1,25,000 টাকা। তাহলে এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বের হবে অবদান। আমাদের অবদান বের হয়েছে 1,75,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেব স্থায়ী ব্যয়। আমরা বলেছি যে আয় থেকে ব্যয় বাদ,
ব্যয়ের ভিতরে দুই ধরনের ব্যয় আছে, একটা পরিবর্তনশীল ব্যয় আর একটা হলো স্থায়ী ব্যয়। আমাদের স্থায়ী ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা। তাহলে এখন যে আইটেমটা বের হয়েছে এটাই হলো আমাদের মুনাফা বা প্রফিট। তাহলে আমাদের 35,000 টাকা বের হবে প্রফিট, অর্থাৎ মুনাফা আমাদের বের হয়েছে 35,000 টাকা, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে কিভাবে আমরা মুনাফাটা নির্ণয় করব। এখন প্রশ্ন হইল যে যদি বিক্রয় মূল্য, বিক্রয়ের পরিমাণ এবং পরিবর্তনশীল ব্যয় চেঞ্জ হয়, সেই চেঞ্জটা কিন্তু আমাদের দেওয়া আছে। বিক্রয়ের পরিমাণ যদি 10% বৃদ্ধি পায়, অর্থাৎ বিক্রয় আছে কত 25,000, এটা যদি 10% বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে নতুন বিক্রয় আমাদের বের করতে হবে। নতুন বিক্রয় বলছে বিক্রয়ের পরিমাণ 10% যদি বৃদ্ধি পায় তাহলে 25,000 আমাদের একক হলো দেওয়া আছে, 25,000 একক আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। এইটার বলছে আরও 10% যদি বৃদ্ধি পায় তাহলে 25,000 আর 25,000-এর 10% 2,500, তাহলে নতুন বিক্রয়ের পরিমাণ দাঁড়াবে 27,500 একক। নতুন বিক্রয়ের পরিমাণ দাঁড়াবে 27,500 একক। অন্যদিকে পরিবর্তনশীল ব্যয় যদি 20% হ্রাস পায়, পরিবর্তনশীল ব্যয় যদি 20% হ্রাস পায়, পরিবর্তনশীল ব্যয় আছে 5 টাকা, তাহলে নতুন পরিবর্তনশীল ব্যয় বের হবে। তাহলে নতুন পরিবর্তনশীল ব্যয় আমাদের বের হবে। পরিবর্তনশীল ব্যয় আছে 5 টাকা, হ্রাস যেহেতু পাবে তাই এটা কমবে 5 টাকার 20%, তাহলে 5 টাকার 20% হলো 1 টাকা, তাহলে নতুন পরিবর্তনশীল ব্যয় হবে 4 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চেঞ্জটা নিয়ে আসলাম যে আমাদের এখন নতুন বিক্রয় হলো 27,500 একক এবং আমাদের নতুন পরিবর্তনশীল ব্যয় হলো 4 টাকা। এখন আমাদের প্রশ্ন হলো মুনাফায় আমাদের কি পরিবর্তন হবে? তাহলে চলতি মুনাফার কি পরিবর্তন হবে? তার মানে আমাদের এখন নতুন করে মুনাফাটা নির্ণয় করতে হবে, রাইট। তাহলে মুনাফাটা আমাদের এখন নির্ণয় করতে হবে। আমাদের আগে বিক্রয়ের পরিমাণ যেটা ছিল সেটা আর থাকবে না, এটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে, এবং পরিবর্তনশীল ব্যয়টাও আমাদের চেঞ্জ হয়ে যাবে, আগেরটা থাকবে না, এবং একই সাথে এই টাকাটাও থাকবে না, টাকার ফিগারগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, এবং আলটিমেট আমাদের মুনাফাটাও চেঞ্জ হবে। এই চেঞ্জটা কি হবে সেটাই আমাদেরকে মূলত এখানে দেখানোর জন্য বলা হয়েছে, দেখাইতে বলা হয়েছে। তাহলে আমাদের নতুন বিক্রয়ের পরিমাণ হলো 27,500 আর হলো নতুন পরিবর্তনশীল ব্যয় আমাদের আগে ছিল 5 টাকা, বাট এখন হয়ে যাবে সেটা 4 টাকা। তাহলে কি অবস্থা দাঁড়ায় আমরা দেখি। 27,500 গুণ 12 টাকা, তাহলে আসছে 3,30,000 টাকা আমাদের মোট বিক্রয়ের পরিমাণ। আর হলো পরিবর্তনশীল ব্যয় 27,500 গুণ 4 টাকা, 1,10,000। তাহলে আমাদের বের হইল 2,20,000, আর স্থায়ী ব্যয় আমাদের হলো 40,000, তাহলে কত হয় 80,000। তাহলে আমাদের এখানে মোট অ্যান্সারটা আমরা বের করে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের যেই অ্যান্সারটা চেয়েছিল সেই অ্যান্সারটা আমরা এখানে 80,000 টাকা, এটা আমরা বের করে ফেলেছি, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কমেন্টসটা লিখতে হবে, অর্থাৎ এই পরিবর্তনের ফলে
আমাদের মুনাফাটা কি হইল, আমরা সেই সিদ্ধান্তটা এখন লিখব। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি ও পরিবর্তনশীল ব্যয় হ্রাস পাবার ফলে মুনাফা আগে কত ছিল? মুনাফাটা আগে ছিল 35,000 টাকা। আমাদের মুনাফাটা আগে কত ছিল? মুনাফা 35,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 80,000 টাকা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ যে মুনাফাটা আমাদের আগে ছিল 35,000, সেখান থেকে আমাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মুনাফা আমাদের আগে যেখানে ছিল 35,000, সেখান থেকে এখন বৃদ্ধি পেয়ে আমাদের হয়েছে 80,000। এখন যদি এই প্রশ্নে তোমাদের কারণটা জানতে চাওয়া হতো যে কেন মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যদিও এখানে কারণটা জানতে চাই নাই, বাট যদি কখনো এরকম প্রশ্নে আসে যে এই মুনাফাটা যে বৃদ্ধি পেয়েছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দিস ইনক্রিজ ইন প্রফিট, কেন মুনাফা বৃদ্ধি পেয়েছে? মুনাফা যে 35,000 ছিল সেখান থেকে 80,000 কেন হয়েছে? আমরা জানি যে আয়ের পরিমাণ যত বাড়বে এবং ব্যয়ের পরিমাণ যত কমবে ততই কিন্তু মুনাফা বাড়বে। তো আগে কিন্তু আমাদের এইটা ছিল 25,000, তো 25,000 থেকে কিন্তু আমাদের এই বিক্রয়ের পরিমাণ বাড়ছে। অন্যদিকে আমাদের পরিবর্তনশীল ব্যয় ছিল 5 টাকা, সেখান থেকে কিন্তু পরিবর্তনশীল ব্যয় হয়েছে 4 টাকা। তার মানে একদিকে ব্যয় কমছে আর একদিকে আমাদের বিক্রয়ের পরিমাণ বাড়ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে অবশ্যই আমাদের মুনাফাটা বৃদ্ধি পাবে। তাহলে আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এবং আমাদের যে সিলেবাসটা আসবে সরকার থেকে, এনসিটিভি থেকে হয়তো, তো ওই সিলেবাসটা যাতে আমরা ঠিকভাবে গুছিয়ে নিতে পারি, আমাদের একটা সময় দেওয়া হবে, ওই সময়ের ভিতরে কিন্তু আমাদের গুছাইতে হবে আমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটি আমরা পাচ্ছি। তো ইনশাল্লাহ ওটা আমরা খুব দ্রুতই পেয়ে যাব। এরপর আমি ফিনান্সের বেশ কিছু ক্লাস ওই সিলেবাসের উপরে নেব, যেই তার চ্যাপ্টারগুলো আমাদের দুর্বলতা আছে। যদিও আমরা সব চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করেছি, তারপরেও যেই চ্যাপ্টারে আমাদের একটু দুর্বলতা আছে, এবং তোমরা আমাকে মেসেঞ্জারে অনেকেই হয়তো এর আগে জানাইছিলা, এখনও ইনশাল্লাহ জানাবা যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের বেশি আগে করতে হবে। আমরা ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।